প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং সায়েন্স নিয়ে ভর্তি হবে, বিশেষ করে বায়োলজি সাবজেক্ট নেবে, তাদের জন্য এই ভিডিও। তোমরা ভিডিওটা দেখবে। তোমাদের সেমিস্টার 1 এখানে মোট 10টি চ্যাপ্টার আছে এবং চ্যাপ্টার 8, 9 এবং 10 এখান থেকে 15 মার্কস আসে। সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে 9 নম্বর চ্যাপ্টার, যার নাম হচ্ছে জৈব অণুসমূহ বা বায়োমলিকুলস। আমি এই চ্যাপ্টারটি শুরু করছি। তোমরা বই কেনার আগে আমার এই ভিডিওটা লক্ষ্য করবে, তাহলে কিন্তু তোমাদের কিছুটা উপকার হবে। এবং যারা উপকার পাবে, বন্ধুবান্ধবদের শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। আমি যে এই চ্যাপ্টারের কিছুটা অংশের পরে, এই চ্যাপ্টারের মধ্যেই নিউক্লিক অ্যাসিড বলে একটি অংশ আছে, সেই অংশটা আমি শুরু করছি। ভালো করে লক্ষ্য করো, নিউক্লিক অ্যাসিড তোমরা পড়েছো, নিউক্লিক অ্যাসিড তোমরা 9-এ পড়েছো, ক্লাস 10-এ পড়েছো। এখানে নিউক্লিক অ্যাসিডের গঠন সম্বন্ধে আমরা জানবো। নিউক্লিক অ্যাসিড এটি কিন্তু একজন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন। একজন বিজ্ঞানী 1859 খ্রিস্টাব্দে একজন বিজ্ঞানীর নাম হচ্ছে মিশেল। একজন বিজ্ঞানীর নাম হচ্ছে মিশেল। পুজের কোষ থেকে তিনি নিউক্লিয়াস আবিষ্কার করতে গিয়ে এক প্রকার অম্লধর্মী পদার্থের সন্ধান পান। তার তিনি নাম দিয়েছিলেন নিউক্লিন। এই নিউক্লিন পরবর্তীকালে আরেকজন বিজ্ঞানী তার 20 বছর পর 1889 খ্রিস্টাব্দে, নাম হচ্ছে ওয়াল্টম্যান, তিনি এই নিউক্লিন এর নাম দিয়েছিলেন নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড। আমরা আজকে নিউক্লিক অ্যাসিড সম্বন্ধে পড়ব। নিউক্লিক অ্যাসিড কয় প্রকার এবং কি কি? দেখো, নিউক্লিক অ্যাসিড দুই প্রকার। নিউক্লিক অ্যাসিড কয় প্রকার? নিউক্লিক অ্যাসিড দুই প্রকার। একটা হচ্ছে ডিএনএ এবং আরেকটি হচ্ছে আরএনএ। এটা আমরা জানি। ডিএনএ এর পুরো নাম কি? ডিএনএ এর পুরো নাম হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এবং আরএনএ এর পুরো নাম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। রাইবো নিউক্লিক অ্যাসিড। আমরা তাহলে পুরো নামটা আমরা জানলাম। এবং এরা কিন্তু প্রত্যেকেই পেন্টোজ শর্করা, অর্থাৎ 5 কার্বনযুক্ত শর্করা। 5 কার্বনযুক্ত শর্করা। এটিও কিন্তু 5 কার্বনযুক্ত শর্করা, মানে হচ্ছে এরা হচ্ছে পেন্টোজ শর্করা, 5C, অর্থাৎ পেন্টোজ শর্করা। এবার এদের যে সংকেত, গাঠনিক সংকেত বা গঠনগত সংকেত, সেটা হচ্ছে এটা কার্বনের সংখ্যা থাকবে 10, কার্বনের সংখ্যা থাকবে 5, হাইড্রোজেনের সংখ্যা থাকবে 10 এবং অক্সিজেনের সংখ্যা থাকবে 4। এখানে কিন্তু কার্বনের সংখ্যা 5, হাইড্রোজেনের সংখ্যা 10 এবং অক্সিজেনের সংখ্যা 5। খুব ভালো করে লক্ষ্য করো, এই ক্ষেত্রে কিন্তু একটা অক্সিজেন কম আছে। কার ক্ষেত্রে? ডিএনএ এর ক্ষেত্রে। ডিএনএ এর গঠন যদি আমরা লক্ষ্য করি, এরা কিন্তু উভয়ই অ্যালডিহাইড গ্রুপের। অ্যালডিহাইড কি দিয়ে শুরু হয়? CHO। কেমন? এবার যেহেতু এই যে 5টি কার্বন, আমরা এই 5টি কার্বন আমরা লিখে ফেলছি। দেখো, এই যে 5টি কার্বন আমরা লিখলাম, এই যে 1 2 3 4 5, এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর। এই যে 2 নম্বর কার্বনের ডান দিকে, প্রত্যেকটি কার্বনের ডান দিকে হাইড্রক্সিল মূলক দিয়ে পূর্ণ করতে হবে, কিন্তু এক্ষেত্রে আমি হাইড্রক্সিল মূলক দিতে পারবো না, হাইড্রোজেন দেবো, একটা অক্সিজেন কম থাকবে। দেখো, এই অন্য ঘরগুলো আমি হাইড্রোজেন দিয়ে পূর্ণ করলাম, হাইড্রক্সিল দিয়ে পূর্ণ করলাম। এক্ষেত্রেও কিন্তু তাই। এটাও হচ্ছে অ্যালডিহাইড যৌগ, অর্থাৎ দুইজনের মধ্যে গঠনটা আমরা লক্ষ্য করলে আমরা দেখব। আমরা কি দেখব? দেখো,
এখানে প্রত্যেকটা ঘরের ডান দিকে কি দিয়ে পূর্ণ হচ্ছে, হাইড্রক্সিল দিয়ে পূর্ণ হচ্ছে। তাহলে এই দুইজনের মধ্যে পার্থক্য আমরা কি দেখলাম, যে ডিএনএ এর ক্ষেত্রে 2 নম্বর কার্বনে একটা অক্সিজেন কম থাকবে। বাঁদিকে আমরা প্রত্যেকের ক্ষেত্রে হাইড্রোজেন দিয়ে পূর্ণ করব, এদের ক্ষেত্রে হাইড্রোজেন দিয়ে পূর্ণ করছি। দেখো এক্ষেত্রেও তাই, প্রত্যেকের ক্ষেত্রে হাইড্রোজেন দিয়ে পূর্ণ করছি। কেমন? এবার এখানে যেহেতু 4 কার্বন এখানে একটা হাইড্রোজেন দিয়ে পূর্ণ করতে হবে, এখানে একটা হাইড্রোজেন দিয়ে পূর্ণ করতে হবে। অর্থাৎ এই যে গঠনের মধ্যে আমরা এই জায়গাটা লক্ষ্য করো, ডিএনএ এর ক্ষেত্রে কিন্তু কি আছে দেখো, 2 নম্বর কার্বনে একটা অক্সিজেন কম আছে। ডি মানে কি? ডি মানে হচ্ছে ল্যাটিন ভাষায় ডি মানে হচ্ছে কম থাকবে, কম। অক্সিজেন মানে অক্সিজেন কোথায় থাকবে? রাইবো নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ রাইবোজ যে শর্করা তার থেকে একটা অক্সিজেন কম থাকবে 2 নম্বর কার্বন পরমাণুতে। আমরা নিশ্চয়ই এই গঠনটা আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম, নিশ্চয়ই লক্ষ্য করেছি। এইবার এটি একটি শৃঙ্খলের গঠন, কিন্তু এর একটি বলয়াকার গঠন আছে। আমরা সেই বলয়াকার গঠনটা আমরা লক্ষ্য করব এরপরে। এইখানে আমরা দেখাই কিভাবে বলয়াকার গঠনটা কিরকম দেখতে। ডিএনএ এর বলয়াকার গঠনটা লক্ষ্য করো, 5 কার্বন যুক্ত শর্করা, 5 কার্বন যুক্ত শর্করা। দেখো এখানে 5টি কার্বন থাকবে, 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন এবং 5 নম্বর কার্বনটা কিন্তু থাকে সবার বাইরে। এবং এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4 এবং এটা হচ্ছে 5 নম্বর কার্বন। এবং প্রত্যেকটি কার্বনের সঙ্গে কি থাকবে? হাইড্রক্সিল মূলক এবং হাইড্রোজেন থাকবে। এখানে দেখো হাইড্রোজেন, এখানে 2 নম্বর কার্বনে, এখানে যেহেতু ডিএনএ এখানে আমি হাইড্রোজেন লিখবো, অক্সিজেন হাইড্রক্সিল লিখবো না। এক্ষেত্রে 3 নম্বর কার্বনে নিশ্চয়ই আমরা দেখেছি যে এখানে যেটা থাকবে, আর এখানে থাকবে দেখবে CH2OH। এবার দেখো এখানে এক্ষেত্রে লক্ষ্য করি আমরা গঠনটা আমরা লক্ষ্য করব, গঠনটা লক্ষ্য করি। 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন এবং 5 নম্বর কার্বনটা থাকে বাইরে, এটা হচ্ছে 5 নম্বর কার্বন। এবং প্রত্যেকের ক্ষেত্রে দেখো OH হাইড্রক্সিল এবং হাইড্রোজেন, এক্ষেত্রেও হাইড্রক্সিল, হাইড্রোজেন এবং হাইড্রক্সিল থাকে। এক্ষেত্রে দেখো হাইড্রোজেন এবং হাইড্রক্সিল থাকে, এক্ষেত্রে হাইড্রোজেন এবং 5 নম্বর কার্বনে থাকবে CH2OH। এই যে গঠনের মধ্যে একটা পার্থক্য কি লক্ষ্য করলাম, দেখো 2 নম্বর কার্বনে এক্ষেত্রে দেখো ডিএনএ এর ক্ষেত্রে কিন্তু একটা অক্সিজেন কম আছে, অর্থাৎ ডিঅক্সিরাইবোজ সুগার, ডিএনএ যে গঠন, পেন্টোজ সুগারের যে গঠন, বলয়াকার গঠনটা, এই গঠনটা আমরা লক্ষ্য করলাম। ডিএনএ এই গঠনটা কিন্তু মনে রাখতে হবে, কারণ আমরা পরবর্তী ক্ষেত্রে ওর যে যৌগগুলো গঠন করব যখন, তখন কিন্তু এটা লাগবে কাজে। তাহলে আমরা ডিএনএ এর মধ্যে এটা জানলাম। এইবার আমরা জানবো যে ডিএনএ যে কি নিয়ে তৈরি, সেটা কিভাবে তৈরি হয় এটা আমরা বুঝে দিই। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডিএনএ কি নিয়ে তৈরি হয়েছে এবং কি কি আছে তার মধ্যে। ডিএনএ কি নিয়ে তৈরি হয়? নিউক্লিওটাইড। ডিএনএ এর গঠনগত এককের নাম কি? আমরা জানি ডিএনএ এর গঠনগত এককের নাম হচ্ছে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড ডিএনএ এর গঠনগত একক। অসংখ্য নিউক্লিওটাইড দিয়েই কিন্তু ডিএনএ দ্বিতন্ত্রী যে ডিএনএ গঠিত হয়, অসংখ্য নিউক্লিওটাইড দিয়ে। ডিএনএ কি নিয়ে গঠিত হয়? দেখো ডিএনএ গঠিত হয় নিউক্লিওটাইড, ডিএনএ যে নিউক্লিওটাইড গঠিত হয় সেগুলো হচ্ছে দেখো পেন্টোজ সুগার। যেহেতু ডিএনএ বলেছি, তাহলে ডিঅক্সি রাইবোজ সুগার হবে, ডিঅক্সিরাইবোজ সুগার থাকবে, ডিঅক্সিরাইবোজ সুগার। আর কি থাকে? আর থাকে হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার, আর থাকে হচ্ছে ফসফরিক অ্যাসিড।
ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। আর কি থাকে? আর থাকে হচ্ছে নাইট্রোজেন বেস, বেস মানে ক্ষার। এই নাইট্রোজেন বেস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পিরিমিডিন। পিউরিন আর একটা হচ্ছে পিরিমিডিন। দেখো এই পিউরিন বেসে কি থাকে? পিউরিন বেসে থাকে অ্যাডেনিন, অ্যাডেনিন, এবং আরেকটি থাকে হচ্ছে গুয়ানিন। তাহলে পিউরিন বেসে কি কি থাকে? অ্যাডেনিন, গুয়ানিন। পিরিমিডিন বেসে কি কি থাকে? পিরিমিডিন বেসে থাকে সাইটোসিন এবং থাইমিন, সাইটোসিন এবং থাইমিন। মনে রাখতে হবে এটা কিন্তু ডিএনএর ক্ষেত্রে। যদি আরএনএ হতো তাহলে কিন্তু এই থাইমিনের পরিবর্তে কি থাকতো? ইউরাসিল বলে একটি যৌগ থাকতো, ইউরাসিল। তাহলে তোমাকে যদি বলে পিরিমিডিনের মধ্যে কি কি নাইট্রোজেন বেস আছে, পিরিমিডিনের মধ্যে যদি ডিএনএ হয় তাহলে সাইটোসিন, থাইমিন। যদি আরএনএ হয় তাহলে সাইটোসিনের সঙ্গে তখন থাইমিন থাকবে না, ইউরাসিল থাকবে। আমরা আজকে পিউরিন এবং পিরিমিডিন বলয় এর গঠনটা আমরা দেখব। পিউরিন এবং পিরিমিডিন বলয় কিভাবে গঠিত হয়। দেখো পিউরিন, আমরা আজকে পিউরিন বলয়, পিউরিন বলয় এটি কিন্তু দুটি বলয় নিয়ে গঠিত, দুটি বলয়াকার গঠন, দুটি বলয়াকার গঠন এর মধ্যে দেখতে পাওয়া যায়। প্রথমটি কেমন থাকবে? প্রথমটি হচ্ছে ষড়ভুজাকার, এবং দ্বিতীয়টি যেটা থাকে, দ্বিতীয়টি হচ্ছে পঞ্চভুজাকার। এই দুটি বলয়াকার গঠন আমরা দেখতে পাবো। আমরা তাহলে একটি পিউরিনের গঠন আমরা আঁকবো। প্রথমটি হচ্ছে ষড়ভুজাকার। দেখো 6টি বাহু থাকবে, অর্থাৎ 6টি বাহু নিয়ে একটি পিউরিন বলয় তৈরি হয়েছে। আমরা এটা আঁকি তাহলে বুঝতে পারবো। দেখো প্রথম যে বাহুটা, প্রথমটি হচ্ছে 6টি ভুজ, এটি ষড়ভুজাকার, এবং এর সঙ্গে আরেকটি গঠন থাকে, সেটি হচ্ছে পঞ্চভুজাকার আমরা আঁকলাম। এই যে প্রথমটি দেখো ষড়ভুজাকার, এবং পরেরটি অর্থাৎ একটা ডবল রিং স্ট্রাকচার আমরা দেখতে পাই। কোথায়? পিউরিন বলয় ডবল রিং স্ট্রাকচার দেখতে পাই। এবার ভালো করে লক্ষ্য করো, এই গঠনটা না জানলে কিন্তু পিউরিনের যৌগগুলো জানতে পারবো না। মনে রাখতে হবে পিউরিনের এখানে কিন্তু এটি 9 কার্বন, 9টি শৃঙ্খল, 9টি নাম্বারিং থাকবে, 9 নাম্বার যুক্ত একটা যৌগ। এবার এই নাম্বারটা কোথা থেকে শুরু হবে? এই নাম্বারটা শুরু হবে এখান থেকে। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6, এটা 7, এটা 8, এটা 9। এই যে 9টা তুমি নাম্বারিং করবে, এর মনে রাখবে কি করে? মনে রাখবে যে আমি একটা সূত্র বলি, 10টা বাজে যখন, 10টার সময় ঘন্টার কাঁটা যে দাগে থাকে, ঘন্টার কাঁটা 10টার সময় ঘন্টার কাঁটা যে অবস্থানে থাকে সেখান থেকে এটা শুরু করতে হবে। 10টার সময় ঘন্টার কাঁটা ঠিক এই পজিশনে থাকে, তাহলে এইটাই এখান থেকে আমি 1, এবং এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো এটা কিভাবে শুরু হয়েছে, এই দিকে, ঘড়ির দিকে নয়, ঘড়ির কাঁটার বিপরীত দিকে শুরু হবে। কেমন? ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরছে, 10টার সময় ঘন্টার কাঁটা ঠিক এই পজিশনে থাকে, সেখান থেকে 1 দিয়ে শুরু করব। এবার মনে রাখতে হবে পিউরিন বলয়ের ক্ষেত্রে
1 3 7 9, এই 1 3 7 9 স্থানে কি থাকবে? নাইট্রোজেন থাকবে। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম 1 3 7 9 স্থানে নাইট্রোজেন থাকবে। বাকি ঘরগুলি কি থাকবে? বাকি ঘরগুলিতে কার্বন থাকবে। শুধু এইটুকু মনে রাখলে লিখতে পারবো। তাহলে 1 কোথায়? এখানে 1 আছে, আমি এখানে নাইট্রোজেন লিখলাম। 3 কোথায়? এখানে 1 3 7 এবং 9। এবং এটা মনে রাখতে হবে, এই যে প্রথম যে গোলক, এই গোলকটা এর মধ্যে কিন্তু এটা কিন্তু পিরিমিডিন স্ট্রাকচার আছে তার সঙ্গে মিলছে। এটা কিন্তু এর সঙ্গে যুক্ত আছে ইমিডাজোল একটা অংশটাকে বলা হয়। এটা দেখো, এটা কিন্তু ক্লকওয়াইজ ঘুরছে, এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। এবার বাদ বাকি ঘরগুলো আমি কার্বন দিয়ে পূর্ণ করব। কার্বন 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 তাহলে আমরা কার্বন দিয়ে পূর্ণ করলাম। এবার খুব ভালো করে লক্ষ্য করো, এবার ডবল বন্ডিং আমাদের করতে হবে এবং সেটা শুরু করতে হবে এখান থেকে। ডবল বন্ড আমি দিলাম। কার্বন হচ্ছে 4টি যৌগ, 4টি যোজ্যতা। এখানে দেখো পূর্ণ হয়েছে কিনা, 1 2 3 4 পূর্ণ হয়ে গেছে। নেক্সট এখানে দেখো আমার যোজ্যতাগুলো এখান থেকে ডবল বন্ডিং দেব, একটা ঘর বাদ দিয়ে আবার একটা ডবল বন্ডিং দেব, আবার একটা ঘর দিয়ে আবার একটা ডবল বন্ডিং দেব এবং আবার এইখানে ডবল বন্ডিং দেব। এবার নিশ্চয়ই আমি একটু আগে বললাম যেখানে কার্বনের যোজ্যতা 4টি পূর্ণ হয়েছে। এখানে দেখো কার্বনের যোজ্যতা 1 2 3 পূর্ণ হয়নি, আর একটা বাকি আছে, সেই ঘরটি আমি হাইড্রোজেন দিয়ে পূর্ণ করলাম। এখানে নাইট্রোজেনের যোজ্যতা 3 1 2 3 পূর্ণ হয়ে গেছে, এখানে কিছু লেখা যাবে না। এখানে দেখো কার্বনের যোজ্যতা 4 আছে, 1 2 3 পূর্ণ হয়নি, তাই হাইড্রোজেন দিয়ে পূর্ণ করলাম। এখানে নাইট্রোজেনের যোজ্যতা 3, এখানে হাইড্রোজেন লেখা যাবে না। এখানে কার্বনের যোজ্যতা 4 1 2 3 4 পূর্ণ হয়েছে, এটাও পূর্ণ হয়েছে। এখানে দেখো নাইট্রোজেনের যোজ্যতা 3 পূর্ণ হয়ে গেছে। এখানে কার্বনের যোজ্যতা 1 2 3, শুধু একটা হাইড্রোজেন দিয়ে ফিল আপ করতে হবে। এখানে দেখো নাইট্রোজেনের যোজ্যতা যেহেতু 3, একটা হাইড্রোজেন দিয়ে পূর্ণ করলাম। এই গঠনটাকে বলা হয় পিউরিন বলয়। তাহলে আমাদের কি মনে রাখতে হবে? 10টার সময় ঘন্টার কাঁটা যে পজিশনে থাকে সেইখানটাকে আমি কি লিখব? সেইখান থেকে আমি 1 দিয়ে শুরু করব এবং এই রিংটা শুরু করতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ 1 2 3 4 5 6 এবং পরেরটা কিন্তু ক্লকওয়াইজ 7 8 9। কোথায় কোথায় আমি নাইট্রোজেন লিখব? 1 3 7 9 মনে রাখতে হবে, এটা মুখস্থ রাখতে হবে। 1 3 7 9 1 3 7 9। বাকি ঘরগুলো আমি কি দিয়ে পূর্ণ করব? কার্বন দিয়ে পূর্ণ করব। আমরা এই যে গঠনটা যেমন জানলাম, এটা হচ্ছে পিউরিন বলয়ের গঠন। এই গঠনটা মনে রাখলে পিউরিনের যে যৌগগুলো আমি একটু পরে তোমাদের দেখাচ্ছি সেটা তোমাদের মনে থাকবে। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম দুটি বলয়াকার গঠন নিয়ে গঠিত, প্রথমটি ষড়ভুজাকার, পরেরটি পঞ্চভুজাকার। কেমন? আমি এবার পিরিমিডিন বলয়টা কিভাবে আঁকতে হয় সেই গঠনটা আমি তোমাকে দেখাচ্ছি। পিরিমিডিন, এবার আমরা পিরিমিডিন বলয়টা গঠনটা আমরা দেখাবো। পিরিমিডিন এবার দেখো এই পিরিমিডিন বলয় বা পিরিমিডিন রিংটা কিভাবে গঠিত হয়েছে। এটি কিন্তু ষড়ভুজাকার বলয় বা রিং। আমরা ষড়ভুজাকার রিং আমরা একটু আগে গেছি। দেখো ষড়ভুজাকার রিং আমরা আঁকছি। এটি একটি ষড়ভুজাকার রিং। এই রিংয়ের আমি এক্ষেত্রে দেখো আমরা নাম্বারিং করব কোথা থেকে? নাম্বারিং আমাদের করতে হবে কোথা থেকে করতে হবে? নাম্বারিং করতে হবে কিন্তু মনে রাখবে 6টার সময়। এই নাম্বারটা মনে রাখতে হবে, 6টার সময় ঘন্টার কাঁটা যে পজিশনে থাকে, ঘন্টার কাঁটা যে অবস্থানে থাকে এটা একটু মনে রাখবে, না হলে
অনেক সময় তাহলে ঘন্টার কাঁটা কোথায় থাকে? 6টার সময় নিশ্চয়ই এই পজিশনে থাকে, সেইখান থেকে 1 করতে হবে। এবং এটা কিন্তু ক্লকওয়াইজ হবে, অর্থাৎ 1 2 3 4 5 6। এবার এটা কিন্তু কিভাবে আমি নাইট্রোজেনটা কোথায় লিখবো? এখানে মনে রাখতে হবে 1 ও 3, 1 ও 3, 1 3 স্থানে কি বসবে? 1 3 স্থানে নাইট্রোজেন বসবে। ঠিক বাকি ঘরগুলো কি বসবে? বাকি ঘরগুলি কার্বন বসবে। এবার আমরা একইভাবে তাহলে এখানে আমরা 1 এবং 3 এই দুটো জায়গায় আমরা কি বসালাম? নাইট্রোজেন বসালাম। বাকি ঘরগুলো কি দিয়ে ফিল আপ করবো? কার্বন 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 বসিয়ে দিলাম। এবার ঠিক একইভাবে খুব ভালো করে লক্ষ্য করো, এবার ডবল বন্ডিংটা শুরু হবে এখান থেকে। ডবল বন্ড, এখানে ডবল বন্ড দিলাম, একটা ঘর পরে আবার একটা ডবল বন্ড, একটা ঘর পরে আবার একটা ডবল বন্ড দিলাম। এবার কার্বনের যোজ্যতা কত? 4, 1 2 3, তাহলে একটা ঘর ফাঁকা আছে, আমি হাইড্রোজেন দিয়ে পূর্ণ করলাম। এখানে দেখো 1 2 3, এখানে নিশ্চয়ই একটা ঘর আমাকে হাইড্রোজেন দিয়ে পূর্ণ করতে হবে। নাইট্রোজেনের যোজ্যতা 3 1 2 3 পূর্ণ হয়ে গেছে। এখানে কার্বনের যোজ্যতা 1 2 3, একটা ঘর ফাঁকা, অর্থাৎ হাইড্রোজেন দিয়ে পূর্ণ করলাম। কার্বনের যোজ্যতা, নাইট্রোজেনের যোজ্যতা 3 ফিল আপ হয়েছে। এখানে দেখো কার্বনের যোজ্যতা 3 4 1 2 3, শুধু এখানে একটা হাইড্রোজেন দিয়ে পূর্ণ করলাম। এই যে গঠনটা, এই গঠনটা হচ্ছে পিরিমিডিন বলয়ের গঠন। এই গঠনটা মনে রাখতে হবে। আমি এরপরে যেহেতু ভিডিওগুলো তো বড় করছি না, এটা দেখলে আমি একটু পরে এই যে পিউরিন এবং পিরিমিডিন বলয় এর যে যৌগগুলো আছে, কিভাবে এর মাধ্যমে আমি তৈরি করব, কিভাবে এগুলো হবে, তৈরি হবে, সেটি আমি দেখাচ্ছি। তাহলে এটা তোমরা দেখো, এরপরে ভিডিও নিয়ে আসছি।